ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यविष्टं स्थापितं भूतले स्वयं रूपं तदानीं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं श्रीरूपं साग्रजातं सहगं रघुनाथं तं शरणं शाधुतं शब्दतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगं ललिता श्रीविशाखान्वितं नमो ओम विष्णुपदाय कृष्णष्टय भूतले श्रीमती जय पदरसम नमो आचार्य पदाय निताय कृपदाय गौरवदाय नमो ओम विष्णुपदाय कृष्णष्टय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाद पश्चात्य दशताय गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय जगन्नाथ पढ़ুন। হরে কৃষ্ণ গুরু প্রণাম। বৈভবী দেবী দাসী। শ্রীল প্রভুপাদ রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করলেন এবং সেদিনই কয়েকজন শিষ্যকে দীক্ষা দিলেন। প্রথমবার এই দীক্ষা অনুষ্ঠান হয়েছিল। তিনি মন্দিরের সকলকে দীক্ষা দিয়েছিলেন। যে কয়েকজন ভক্ত সেখানে ছিল তাদের সকলকেই, এমনকি যে ছেলেটি সেই সপ্তাহে যোগদান করেছিল এবং কেবল তার পূর্ববর্তী সপ্তাহে কৃষ্ণ ভবনামৃত সম্বন্ধে জেনেছিল তাকেও প্রভুপাদ দীক্ষা দিয়েছিলেন। এবং যারা মন্দিরে থাকতো না, কেবল কোন রকম ভাবে মন্দিরের কাজে সহায়তা করছিল, তাদেরও তিনি দীক্ষা দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন অস্ট্রেলিয়ায় কৃষ্ণ ভবনামৃত যেন সুপ্রতিষ্ঠিত হয়, তাই তিনি সকলকে দীক্ষা দিয়েছিলেন। তিনি হরিনাম দীক্ষা এবং গায়ত্রী মন্ত্র দীক্ষা একই সঙ্গে দিয়েছিলেন, কারণ বিগ্রহ প্রতিষ্ঠা করার ফলে বিগ্রহের নিত্য আরাধনার জন্য গায়ত্রী মন্ত্রে প্রাপ্ত ব্রাহ্মণের প্রয়োজন ছিল। কিন্তু আমরা কিছুই জানতাম না, এমনকি আমরা প্রস্তুত ছিলাম না। বিগ্রহের বেদী মঞ্চ তখনও তৈরি হয়নি। প্রভুপাদ আমাকে বলেছিলেন যে আমাদের ফুলের মালা গাঁথতে হবে, বিগ্রহের গলায় অন্তত একটি মালা যেন সবসময় থাকে। আমি ফুলের সন্ধানে চারিদিকে ছোটাছুটি করছিলাম এবং তারপর সুতো সংগ্রহ করে একটি মালা গেঁথেছিলাম। যজ্ঞ উপবীতের বেলায় সেই একই অবস্থা হয়েছিল। সেখানে কোনো যজ্ঞ উপবীত ছিল না। গায়ত্রী মন্ত্র দীক্ষার সময় প্রভুপাদ ছেলেদের যজ্ঞ উপবীত দেবেন, কিন্তু কেউ ঠিক জানতো না সেটি কি। তাই আমাকে দৌড়ে গিয়ে সুতো কিনতে হয়েছিল। আর প্রভুপাদ যখন দীক্ষা দিচ্ছিলেন তখন আমি বসে বসে বলিমর্দনের যজ্ঞ উপবীতের অনুকরণে যজ্ঞ উপবীত তৈরি করেছিলাম। আমি 5টি উপবীত তৈরি করেছিলাম। তখন আমার দীক্ষার সময় এলো। যজ্ঞের পর প্রভুপাদের কাছ থেকে আমি যখন গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হলাম, তখন অন্যান্য ভক্তরা বলেছিল, এখন তুমি ব্রাহ্মণ, সুতরাং তোমাকে যজ্ঞ উপবীত ধারণ করতে হবে। তারা আমাকে বলেছিল একটি যজ্ঞ উপবীত বানিয়ে নিতে। আমি অবশ্য তা করিনি, কেননা আমাকে পরে একজন বলেছিল মেয়েদের যজ্ঞ উপবীত পড়তে হয় না। তখন আমরা কিছুই প্রায় জানতাম না। শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠার ঠিক পরে প্রভুপাদ হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। সিডনিতে 1 সপ্তাহ পর্যন্ত না থেকে তিনি চলে যাচ্ছিলেন। তিনি জানতেন যে সেখানকার ভক্তরা শ্রী রাধা কৃষ্ণের আরাধনা করার উপযুক্ত মান অর্জন করতে পারেননি, এবং তিনি জানতেন যে কয়েকজন নবীন শিষ্যের হাতে তাদের আরাধনার ভার অর্পণ করে তিনি একটি ঝুঁকি নিচ্ছেন। কিন্তু তবুও সত্তাবিষ্ট আচার্য রূপে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতিনিধি রূপে যেখানেই একটু সম্ভাবনা তিনি দেখতেন, সেখানে কৃষ্ণ ভবনামৃত রোপণ করেছিলেন। পৃথিবীতে তার প্রয়োজন ছিল অসীম। তার শিষ্যরা যদি তার প্রদত্ত পন্থা অনুসরণ করে কীর্তন করে, শ্রবণ করে, বিধিনিষেধগুলি পালন করে, তাহলেই যে তারা অচিরেই পবিত্র হবে তা তিনি জানতেন। তিনি একটি দৃষ্টান্ত দিয়েছিলেন, এই জড়জগতে কাউকে যেমন বিচারকের আসনে বসতে হলে প্রথমে অতি উচ্চ শিক্ষিত আইনজীবী হতে হয়, কিন্তু পারমার্থিক জীবনে সেই রকম নয়। কৃষ্ণ ভবনামৃতের পন্থায় আন্তরিক ভক্তিতে প্রথমে গদিতে বসতে দেওয়া হয় ব্রাহ্মণ হওয়ার জন্য, এবং তারপর দিব্য নামের কৃপায় এবং গুরুদেবের কৃপায় সে যোগ্যতা অর্জন করে। সিডনির ভক্তরা অবশ্য
বিশেষভাবে অপরিণত ছিল এবং প্রভুপাদ রাধা গোপীনাথের কাছে এক অস্বাভাবিক অনুরোধ করেছিলেন, আমি এখন তোমাদের মেলেচ্ছদের হাতে ছেড়ে দিয়ে যাচ্ছি। আমি নিজেই এই দায়িত্ব গ্রহণ করতে পারলাম না। তোমরা এখন দয়া করে এখানে এদের পরিচালিত করো এবং যাতে তারা খুব সুন্দরভাবে আরাধনা করতে পারে তাদের সেই বুদ্ধি দিও। মস্কো, জুন 1971। প্রভুপাদ তার সচিব এবং সেবক সোভিয়েত কাস্টমস এবং ইমিগ্রেশনের লৌকিকতা সংক্ষেপে এবং নির্বিঘ্নে সারলেন। গভর্নমেন্টের একজন টুরিস্ট গাইড তাদের একটি লিমুজিন করে হোটেল ন্যাশনালে নিয়ে গেল। রেড স্কোয়ারে লেনিনের সমাধি এবং ক্রেমলিন প্রাসাদের সন্নিকটে এই হোটেলটি, যদিও খুব ব্যয় সাপেক্ষ কিন্তু খুব সাদাসিধে। ঘরে গিয়ে প্রভুপাদ দেখেছিলেন ঘরটি সংকীর্ণ এবং ঘিঞ্জি। একটি খাট ও দুটি চেয়ারে চেয়ারে ঘরটিতে চলাফেরা করার মতো আর কোনো জায়গা নেই। শ্যামসুন্দর এবং অরবিন্দের ঘরটি ছিল বেশ কিছুটা দূরে এবং প্রভুপাদ ঠিক করেছিলেন অরবিন্দ তার সাথে তারই ঘরে থাকবে। ফলে প্রভুপাদের ঘরটি আরো স্বল্প পরিসর হয়ে উঠেছিল। অরবিন্দ হোটেলের ম্যানেজারকে বলেছিল যে তারা হোটেলের খাবার খাবে না, তারা নিজেরাই রান্না করে নেবে। ম্যানেজার প্রথমে রাজি হয়নি, কিন্তু অবশেষে হোটেলের পরিচারিকার রান্নাঘরটি ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। একটি সমস্যার সমাধান হলো, কিন্তু তার পরেরটি হচ্ছে খাবার জোগাড় করা। প্রভুপাদ শ্যামসুন্দরকে বাইরে পাঠিয়েছিলেন। রাস্তার অপর পাশে শ্যামসুন্দর একটি দুধ ও দইয়ের দোকান খুঁজে পেয়েছিলেন, কিন্তু ফল, শাকসবজি অথবা চাল ছাড়াই সে প্রভুপাদের ঘরে ফিরে এসেছিল। প্রভুপাদ তাকে আবার পাঠিয়েছিলেন, কিন্তু এইবার শ্যামসুন্দর প্রায় সারাদিন ঘুরে অবশেষে একটি বাঁধাকপি নিয়ে ফিরে এসলেন। পরের দিন প্রভুপাদ তাকে চাল কিনতে পাঠিয়েছিলেন। কয়েক ঘন্টা পরে সে যখন চাল নিয়ে ফিরে এলো, প্রভুপাদ দেখছিলেন সেটি ছিল অত্যন্ত বাজে উত্তর কোরিয়ার চাল, খুব শক্ত। প্রভুপাদ ফল চেয়েছিলেন, কিন্তু শ্যামসুন্দর সারা শহর ঘুরেও টাটকা ফল পায়নি। পেয়েছিল কেবল কয়েকটি লাল চেরি। যেখানে শ্যামসুন্দর গেছে তাকে কোনো কিছু কেনার জন্য লম্বা সারিতে দাঁড়াতে হয়েছে। সাধারণত তাকে অবশ্যই একজন টুরিস্ট দেখে কেউ তাকে সারির সামনে এসে দাঁড়াতে দিয়েছে। শ্যামসুন্দর যাই কিনেছে তাই তাকে কুপন দিয়ে কিনতে হয়েছে। প্রভুপাদ অত্যন্ত শান্ত এবং নিয়মিত ছিলেন। তিনি তার দৈনন্দিন কাজ করে যাচ্ছিলেন। প্রতিদিন সকালে উঠে অনুবাদ করতেন এবং প্রাতঃকালের শীতল পরিবেশে জনশূন্য জলশূন্য রাস্তা দিয়ে তিনি প্রাতঃ ভ্রমণ করতেন। একটি গৈরিক চাদর গায়ে জড়িয়ে প্রভুপাদ দ্রুত পদক্ষেপে হেঁটে চলতেন। শ্যামসুন্দর মাঝে মাঝে দৌড়ে সামনে গিয়ে ফটো তুলত। লেনিনের সমাধির সামনে দিয়ে যাওয়ার সময় দেখা যেত তখনই মানুষেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। একদিন সকালে প্রভুপাদ বলেছিলেন, দেখো, এটি হচ্ছে ওদের ভগবান। মানুষেরা দেহের সঙ্গে আত্মার পার্থক্য বোঝে না, তারা দেহটিকে প্রকৃত মানুষ বলে মনে করে। রাস্তায় খুব একটা যানবাহন দেখা যেত না এবং প্রভুপাদ সেটি পছন্দ করতেন। কয়েকটি ট্রলি এবং বাইসাইকেল দেখা যেত, কিন্তু অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলতো। পুরানো কারুকার্য খচিত বাড়িগুলির মাঝখান দিয়ে যেতে যেতে তিনি দেখতেন যে বৃদ্ধা মহিলারা হোস পাইপ থেকে জল ছিটিয়ে রাস্তা পরিষ্কার করছে। তিনি বলতেন, এটি একটি ভালো প্রথা। দেখে মনে হতো রাশিয়ার মানুষরা আমেরিকানদের থেকে অনেক বেশি উম, সুসংযত এবং সুসংবদ্ধ জীবন যাপন করে। এই সরল কষ্ট সহিষ্ণু মানুষগুলি ছিল কৃষ্ণ ভবনামৃতের উর্বর জমি, কিন্তু পারমার্থিক অনুপ্রেরণা বিহীন হওয়ার ফলে তাদের খুব বিষণ্ণ বলে মনে হতো। ওকে 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 এখন প্রভুপাদ কোথায় গেছে? রাশিয়াতে, যেখানে হচ্ছে সব মানে নাস্তিক, ওরা ওরকম জায়গার মধ্যে প্রচার করতে গেছে। কিরকম পরিস্থিতি দেখুন। পড়ুন। সর্বরকম অধ্যায় পড়ুন। হরে কৃষ্ণ প্রভুপাদ।
প্রভুপাদ কয়েক মাস ধরে মস্কোতে যাওয়ার চেষ্টা করেছিলেন। রাশিয়ার জনসাধারণের কাছে প্রচার করার বাসনা ছাড়াও তার রাশিয়া যাওয়ার আর একটি উদ্দেশ্য ছিল। সেটি হচ্ছে মস্কোর ইউএসএসআর একাডেমি অফ সায়েন্স ইন্ডিয়ান অ্যান্ড সাউথ ইন্ডিয়ান স্টাডিজ বিভাগের অধ্যক্ষ প্রফেসর কটসবুস্কির সাথে সাক্ষাৎ করা, যার সাথে প্রভুপাদ গত 1 বছর ধরে চিঠিপত্রে আদান প্রদান করেছেন। প্রভুপাদ শ্যামসুন্দরকে দিয়ে প্রফেসর কটসবুস্কির সাথে সাক্ষাতের আয়োজন করেছিলেন। টুরিস্ট ব্যুরো একটি গাড়ি এবং গাইড এর বন্দোবস্ত করছিল এবং প্রভুপাদ ও তার দল শহরের বাইরে একাডেমি অফ সায়েন্স এর একটি সাদা রঙের পুরনো বাড়িতে প্রফেসর কটসবুস্কির অফিসে গিয়েছিলেন। প্রভুপাদ যখন সেখানে পৌঁছলেন, তখন ধূসর বর্ণের স্যুট পরিহিত একজন মধ্যবয়স্ক রাশিয়ান প্রফেসর তার ডেস্ক থেকে উঠে প্রভুপাদকে স্বাগত জানিয়ে তাকে তার ছোট্ট অফিসে নিয়ে যান। প্রফেসর কটসবুস্কিকে দেখে মনে হয়েছিল তিনি যেন একটু দ্বিধাগ্রস্ত, বেশ সতর্ক, যা তার চিঠিতে খুব একটা প্রকাশ পায়নি। শ্যামসুন্দর যখন তাকে জানায় যে প্রভুপাদ সেই বিভাগের পণ্ডিতদের সামনে ভাষণ দিতে চান, তখন প্রফেসর কটসবুস্কি সরাসরি তা প্রত্যাখ্যান করেন। কখনোই তার অনুমতি দেওয়া হবে না। প্রভুপাদ নিরাশ হয়েছিলেন। পর মুহূর্তে অবশ্য প্রভুপাদ নিজেকে সামলে নিয়েছিলেন যেন কিছুই হয়নি এবং প্রফেসর কটসবুস্কির পাশে একটি সোজা চেয়ারে বসে তার স্বভাব সুলভ বিনীত নম্রভাবে কথা বলতে শুরু করেন। শ্যামসুন্দর টেপ রেকর্ডারটি চালায় প্রভুপাদের কথা রেকর্ড করার জন্য। সন্দিগ্ধ ভাবে প্রফেসর সেটি দেখেন, তবে বাধা দেননি। প্রভুপাদ, সেদিন আমি মস্কো নিউজ পত্রিকাটি পড়েছিলাম, তাতে দেখেছিলাম যে কমিউনিস্ট সম্মেলন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে আমরা আমাদের উন্নতি সাধনের জন্য অন্যদের অভিজ্ঞতা গ্রহণ করতে প্রস্তুত। আমি মনে করি যে তা যদি সত্যি হয়, তাহলে বৈদিক সমাজতন্ত্রবাদ অথবা সাম্যবাদের ধারণা কমিউনিজম এর প্রভূত উন্নতি সাধন করতে পারে। প্রভুপাদ বলে যেতে লাগলেন যে কিভাবে বৈদিক সংস্কৃতিতে গৃহস্থরা গৃহের সকলের ভরণ পোষণ করেন, এমনকি গৃহের টিকটিকিদের পর্যন্ত তারা ভরণ পোষণ করেন, এবং কিভাবে আহার গ্রহণের পূর্বে তারা রাস্তায় গিয়ে ক্ষুধার্ত মানুষ কেউ থাকলে তাকে আহ্বান করতেন তাদের বাড়িতে এসে ভোজন করতে। প্রভুপাদ বলে যেতে লাগলেন, আর প্রফেসর কটসবুস্কি মনোযোগ সহকারে এবং বিনম্রভাবে তার বিদেশি অতিথির এই বর্ণনা শুনে যেতে লাগলেন। প্রভুপাদ বললেন, এইভাবে বৈদিক সংস্কৃতিতে সাম্যবাদের বহু সুন্দর সুন্দর ধারণা রয়েছে। তাই আমি ভাবছিলাম যে এই ধারণাগুলি আপনাদের চিন্তাশীল মানুষদের মধ্যে বিতরণ করা যেতে পারে। সেই জন্য আমি ঐকান্তিকভাবে চাইছি কিছু বলতে। প্রফেসর কটসবুস্কি কতগুলি প্রশ্ন করেছিলেন, যদিও সেই প্রশ্নগুলি ছিল সোভিয়েত সাম্যবাদের স্বার্থবৃদ্ধি। তবুও প্রভুপাদ ঐকান্তিকভাবে সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রফেসর খুব একটা জ্ঞান লাভ করতে ইচ্ছুক নন। পক্ষান্তরে তিনি হচ্ছেন সোভিয়েত রাশিয়ার ইউনিভার্সিটি সিস্টেমের হাতের কিরানো। একটি রাজনৈতিক শক্তি যেমন তার বিপক্ষকে জানবার চেষ্টা করে, তেমনি প্রফেসর ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে জিজ্ঞাসা করছেন, যাতে তার সরকার তাদের নিজেদের মতবাদ ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে পারে। প্রফেসর কটসবুস্কির বৈদিক সংস্কৃতি সম্বন্ধে আপাত উৎসাহের আড়ালে প্রভুপাদ কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য দর্শন করতে পারলেন, যা ছিল বৈদিক দর্শনের সম্পূর্ণ বিপরীত। কিন্তু তবুও প্রভুপাদ খুব কুশলতা সহকারে পরম্পরা ধারা লব্ধ কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে বলে যেতে লাগলেন, এবং তিনি যুক্তি প্রদর্শন করে এবং শাস্ত্রের প্রমাণ উল্লেখ করে প্রফেসর কটসবুস্কিকে বোঝাবার চেষ্টা করেছিলেন। প্রভুপাদ বলেছিলেন, আধুনিক সমাজের সবচাইতে বড় গলদ হচ্ছে যে মানব জীবনের উদ্দেশ্য যে কি তা জানবার কোনো চেষ্টা নেই। তিনি বলেছিলেন, তারা জানে না তাদের পরবর্তী জীবনে কি হবে। বিশ্ববিদ্যালয়গুলির বিভাগে এমন কোনো বিভাগ নেই যেখানে জানা যায় দেহের
মৃত্যুর পর কি হয়? প্রফেসর কটবুস্কির বিনীতভাবে সম্পূর্ণভাবে বাধা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্বামীজি, দেহটির মৃত্যুর পর দেহের মালিকেরও মৃত্যু হয়। তার এই উত্তরে প্রভুপাদ আশ্চর্য হয়েছিলেন। বিজ্ঞ প্রফেসর সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের ভারততত্ত্ব বিভাগের প্রধান, কিন্তু আসলে তিনি যে কত বড় একটি মূর্খ তার প্রমাণ পাওয়া গেল। তার ব্যক্তিগত পরিচিতি সম্বন্ধে প্রভুপাদের ধারণা একটি পশুর থেকে কোনো অংশেই উন্নত নয়। মাত্র 3 দিন থাকার পর প্রভুপাদ মনে করেছিলেন যে মস্কোতে তার কাজ আপাতত শেষ হয়েছে। প্রফেসর কটবুস্কির সাথে সাক্ষাৎ হয়েছে, আর করণীয় কি আছে? সরকার তাকে আর কিছু করতে দেবে না। রাশিয়ান সরকার তাকে তার বই আনতে দেয়নি এবং এখন তাকে জনসমক্ষে কিছু বলার সুযোগ পর্যন্ত তারা দিতে চাইছে না। বিদেশিদের বিদেশিদের রাশিয়ানদের সাথে কথা বলতে দেওয়া হয় না। টুরিস্ট ডিপার্টমেন্ট এর আয়োজন ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না। সুতরাং ভগবানের বাণী প্রচার করার কোন রকম সুযোগ না থাকা সেই গিঞ্জি ছোট্ট ঘরে মেসাজ এর পর স্নান করে শ্যামসুন্দর যা কিছু খাবার জোগাড় করেছে তাকে কয়েকটি চিঠি লিখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং শ্রীমদ্ ভাগবত অনুবাদ করে তিনি 3টি দিন কাটালেন। শ্রীল প্রভুপাদ একটি গাইডেড ট্যুরে অন্যান্য টুরিস্ট ভর্তি একটি বাসে করে মস্কো দেখতে গিয়েছিলেন। তিনি দেখেছিলেন বয়স্ক রাশিয়ানরা গির্জায় যাচ্ছেন, আর গির্জার ঘোড়ার বন্দুকধারী প্রহরী দাঁড়িয়ে রয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন যে এই প্রহরীদের কাজ হচ্ছে যুবকদের চার্চ এ ভগবানের আরাধনা করতে যেতে বাধা দেওয়া। অচিরেই তিনি ভীতশ্রদ্ধ এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন। ট্যুর গাইড তখন তার জন্য একটি ট্যাক্সি জোগাড় করে এবং চালককে নির্দেশ দেয় তাকে হোটেল ন্যাশনাল এ নিয়ে যেতে। শ্যামসুন্দর প্রায় সারাদিন ধরে টাটকা শাকসবজি এবং ফলের সন্ধান করত। সে খবর পেয়েছিল শহরের অপর প্রান্তে একটি দোকানে কমলালেবু পাওয়া যাচ্ছে, তাই সে তৎক্ষণাৎ সেখানে গিয়েছিল। তার মণ্ডিত মস্তক ও পরনের ধুতি কুর্তা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং অন্ধকার হয়ে যাওয়ার পর সে যখন ফিরে আসছিল তখন হাতে লাল পট্টি লাগানো ইউনিফর্ম পরিহিত কয়েকজন মানুষের সাথে তার সাক্ষাৎ হয়। তারা মনে করেছিল যে সে হয়তো রাশিয়ান যুবক। তারা তার পিঠের পেছনে হাত মুচড়ে ধরে রাশিয়ান ভাষায় চিৎকার করে কিছু বলে। শ্যামসুন্দর একটি শব্দ কেবল বুঝতে পেরেছিল, ডকুমেন্ট, স্বীকৃতিপত্র। সে উত্তর দেয়, ডকুমেন্ট হোটেল। হোটেল শ্যামসুন্দর যে একজন টুরিস্ট তা বুঝতে পেরে সেই অফিসাররা তাকে ছেড়ে দেয়। হোটেলে ফিরে এসে শ্যামসুন্দর প্রভুপাদকে সেই কথা জানায়। কৃষ্ণ ভাবনামৃত ছাড়া রাশিয়ার ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। প্রভুপাদ বলেছিলেন, একদিন শ্যামসুন্দর যখন একটি দোকান থেকে দই কিনবার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, তার পিছনে একটি লোক তাকে যোগ সম্বন্ধে জিজ্ঞাসা করে। সেই লোকটি বলেছিল, আমি তোমার সাথে কথা বলতে চাই। শ্যামসুন্দরকে সেই লোকটি তার নাম, ঠিকানা এবং নিরাপদে সাক্ষাৎ করার একটি সময় দিয়েছিল। শ্যামসুন্দর যখন সেই কথা প্রভুপাদকে বলে, প্রভুপাদ তখন বলেছিলেন, না, সেখানে যেও না, এই লোকটি পুলিশ। হোটেলের জানালার সামনে দাঁড়িয়ে প্রভুপাদ রেড স্কোয়ারে একটি প্যারেড দেখেছিলেন। সৈন্য, ট্যাঙ্ক, আর্টিলারি, ক্ষেপণাস্ত্র রাস্তার মাঝখানে দিয়ে প্যারেড করে যাচ্ছিল। তিনি বলেছিলেন, সব সময় যুদ্ধের প্রস্তুতি করে রাশিয়ান নেতারা জনসাধারণকে অনুপ্রাণিত করেছে যাতে তারা বিদ্রোহ না করে। তিনি যুদ্ধকামী রাশিয়ানদের শ্রীমদ্ ভাগবত প্রমুখ প্রাচীন বৈদিক ইতিহাসে বর্ণিত আসুরিক সভ্যতার সাথে তুলনা করেছেন। একদিন দুটি যুবক, একজন মস্কোতে ভারতীয় দূতাবাসের উচ্চপদস্থ কর্মচারীর পুত্র এবং অন্যজন অল্প বয়সী মস্কোবাসী, রেড স্কোয়ারের কাছে হাঁটছিল। তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখে। সেখানকার স্বাভাবিক যানবাহন এবং পরিবেশে এক মণ্ডিত মস্তক শিকাধারী দীর্ঘকায় যুবক, পরনে তার সাদা ধুতি এবং পাঞ্জাবি। সে ছিল শ্যামসুন্দর। শ্যামসুন্দরের পরনে পরিচিতি পোশাক দেখে ভারতীয় রাষ্ট্রদূতের ছেলেটি তার সঙ্গে কথা বলতে শুরু করে। শ্যামসুন্দর হেসে বলেছিল, হরে কৃষ্ণ ভাই, এবং নারায়ণ নামক সেই ভারতীয় ছেলেটির সাথে সে কথা বলতে শুরু করে। ইভান নামক রাশিয়ান ছেলেটি অল্প ইংরেজি জানতো এবং তাদের সেই আলোচনা
সে যতদূর সম্ভব বুঝতে চেষ্টা করেছিল। আলোচনা বেশ গভীর হয়ে ওঠে। এসো না আমাদের হোটেলে আমাদের পুরো মহারাজের সাথে সাক্ষাৎ করতে। শ্যামসুন্দর তাকে জিজ্ঞাসা করেছিল। সেই আমন্ত্রণে উৎসাহী হয়ে সেই ছেলে দুটি তৎক্ষণাৎ শ্যামসুন্দরের সাথে হোটেল ন্যাশনালে গিয়েছিল। তারা যখন সেখানে আসে, প্রভুপাদ তখন তার বিছানায় বসেছিলেন এবং অরবিন্দ তার পা মালিশ করে দিচ্ছিল। তাদের দেখে শ্রীল প্রভুপাদের মুখ হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে। শ্যামসুন্দর ঘরে ঢুকে শ্রীল প্রভুপাদকে প্রণতি জানায়। ইভান প্রবলভাবে মুগ্ধ হয়েছিল। ভিতরে এসো, প্রভুপাদ বলেছিলেন, এবং তারা তিনজন প্রভুপাদের পায়ের কাছে বসেছিল। নারায়ণের দিকে তাকিয়ে প্রভুপাদ তার নাম জিজ্ঞাসা করেছিলেন এবং তার বাবা কি করেন জিজ্ঞাসা করেছিলেন। প্রভুপাদকে নারায়ণের খুব ভালো লেগেছিল এবং সে টাটকা সবজি নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল। তার বাবা ছিলেন ভারতীয় দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মচারী, তাই তার প্রয়োজনীয় জিনিসপত্র তিনি ভারতবর্ষ থেকে প্লেনে করে আনাতেন। ইভান তার এই ভারতীয় বন্ধুটির থেকে বেশি উৎসাহী ছিল এবং প্রভুপাদ তখন তাকে কৃষ্ণ ভবনামৃতের দর্শন বোঝাতে শুরু করেন, আর নারায়ণ তা অনুবাদ করে তাকে বোঝাচ্ছিল। শ্রদ্ধা এবং সম্ভ্রম সহকারে ইভান প্রশ্ন করেছিল এবং প্রভুপাদ তার প্রশ্নগুলির উত্তর দিয়ে সেই প্রথম সাক্ষাতেই যতটুকু কৃষ্ণ ভাবনার অমৃতময় তত্ত্ব দান করা যায় দান করেছিলেন। প্রভুপাদ তাকে আত্মা এবং দেহের পার্থক্য সম্বন্ধে বলেছিলেন এবং পরমেশ্বর ভগবানের সাথে আত্মার নিত্য সম্পর্কে কথা বলেছিলেন। তিনি ভগবত গীতা সম্বন্ধে বলেছিলেন, সারা পৃথিবী জুড়ে তার বিভিন্ন মন্দিরের কথা বলেছিলেন এবং তার অল্প বয়সী শিষ্যরা যে ভক্তি যোগ অনুশীলন করছে সেই কথাও বলেছিলেন। প্রভুপাদ তাকে রাশিয়ায় প্রচার করার বাসনার কথা বলেছিলেন। তিনি তাকে এরকম পরিস্থিতি দেখুন, পুরো রাশিয়ার মধ্যে গিয়েছে, শুধুমাত্র একজনকে যদি পাই তাকে কৃষ্ণ ভগবান দিতাম। এমন একটা কমিউনিস্ট পার্টির দেশ, সেখানে ধর্ম বুঝেই না তারা। ওকে, কে বলতে চান? দীপ্তি মেয়ে আছে, বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভুপাদ তাকে রাশিয়া প্রচার করার বাসনার কথা বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য রাশিয়া হচ্ছে উপযুক্ত ক্ষেত্র, কারণ এখানকার মানুষেরা সরল চিত্ত এবং তারা ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টার দ্বারা কলুষিত হয়নি। তিনি কোনো পাঠাগার বা রিডিং রুমের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে কৃষ্ণ ভাবনাময় সাহিত্য রাশিয়ায় প্রচার করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে রাশিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষদের এই দর্শন শেখাতে হবে, কিন্তু সরকারের বাধ্যবাধকতার জন্য তা গোপন রাখতে হবে। ভক্তরা রাস্তায় কীর্তন করতে পারবে না বা নাচতে পারবে না, কিন্তু তারা কারো বাড়িতে সমবেত হয়ে জপ করতে পারে। তারপর প্রভুপাদ খুব আস্তে আস্তে কীর্তন করতে শুরু করেন এবং সেই ছেলে দুটি সেই কীর্তনে যোগ দেয়। ইভানের কৃষ্ণানুরাগ ছিল ক্ষুধার্ত মানুষের সুস্বাদু খাবার ভক্ষণের মতো। কয়েক ঘন্টা সেখানে থাকার পর তাকে এবং তার বন্ধুকে সেখানে থেকে চলে যেতে হয়েছিল। যাওয়ার আগে তারা বলে গিয়েছিল যে পরের দিন তারা আবার আসবে। শ্যামসুন্দর ইভান এবং নারায়ণের সাথে সময় কাটাতে শুরু করে। প্রাচ্য দর্শনের ছাত্র ইভান ছিল খুব বুদ্ধিমান এবং বহির্জগৎ সম্বন্ধে জানতে আগ্রহী। সে ছিল বিটলসদের অনুরাগী এবং প্রভুপাদ তাকে জর্জ হ্যারিসন এবং জন লেনের সাথে তার সম্পর্কের কথা বলেছিলেন। ইভান এবং শ্যামসুন্দর রাশিয়ার বাইরে দেশগুলোর যুবকদের আশা এবং উচ্চাকাঙ্ক্ষা সম্বন্ধে দীর্ঘ আলাপ আলোচনা করত এবং শ্যামসুন্দর তাকে বুঝিয়েছিল যে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সমস্ত আধ্যাত্মিক পথের মূল তত্ত্ব। শ্যামসুন্দর তাকে ভক্তিযুগের মূল তত্ত্বগুলি শিখিয়েছিল, যেমন প্রতিদিন জপমালায় 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, এবং সে তাকে তার নিজের ভাগবত গীতা অ্যাজ ইট ইজ দিয়েছিল। প্রভুপাদ ইভানকে চাপাটি বানাতে এবং ভাত রান্না করতে শিখিয়েছিলেন এবং তাকে আমিষ আহার বর্জন করতে বলেছিলেন। আনন্দের সঙ্গে ইভান হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, নতুন ভাবে খাবার খাওয়া সবকিছু গ্রহণ করেছিল।
প্রভুপাদ ইবানকে তৈরি করেছিলেন যাতে তার চলে যাওয়ার পরেও ইবান কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজ চালিয়ে যেতে পারে। ভবিষ্যতে ইবান অনুভব করতে পারবে যে তার মধ্যে এক বিরাট পরিবর্তন আসছে এবং পারমার্থিক জীবনে সে অগ্রসর হচ্ছে এবং কিছুদিন অনুশীলন করার পর সে দীক্ষাপ্রাপ্ত হবে। ইবান বলেছিল যে সে তার বন্ধুদের কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে বলবে। দুদিনের মধ্যে প্রভুপাদ ইবানকে যতখানি সম্ভব শিক্ষাদান করেছিলেন। এই রাশিয়ার যুবকটির আগ্রহ এবং বুদ্ধিমত্তার মধ্যে প্রভুপাদ তার রাশিয়া ভ্রমণের যথার্থ উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন। ভাতের হাঁড়ি একটি ভাত দেখে বোঝা যায় সমস্ত ভাত রান্না হয়েছে কিনা। সেই দৃষ্টান্তটি দিয়ে প্রভুপাদ বলেছিলেন, কেবলমাত্র একটি রাশিয়ান যুবকের সাথে কথা বলে তিনি বুঝতে পেরেছিলেন যে রাশিয়ার মানুষেরা তাদের তথাকথিত মার্ক্সবাদের আদর্শ দেখে সুখী নয়। ঠিক যেভাবে ইবান কৃষ্ণ ভাবনামৃতের প্রতি আগ্রহী হয়েছে, তেমনি লক্ষ লক্ষ রাশিয়ান কৃষ্ণ ভাবনামৃতের প্রতি আগ্রহী হবে। চাণক্য পণ্ডিত বলেছেন যে একটি বিকশিত ফুল সমস্ত বনকে সুরভিত করতে পারে এবং একটি বৃক্ষের আগুন সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে। মার্ক্সবাদীদের দৃষ্টিকোণ থেকে ইবান হচ্ছে সে আগুন যা কৃষ্ণ ভাবনার অমৃত অন্যদের কাছে প্রচার করে কমিউনিজম এর বিকৃত মনোভাবকে ছাড়খাড় করে দেবে। আর প্রভুপাদের দৃষ্টিভঙ্গিতে সে হচ্ছে সেই সুরভিত পুষ্প যা অন্য সকলের কাছে কৃষ্ণ ভাবনামৃত সৌরভ পৌঁছে দেবে। প্রভুপাদের রাশিয়ার ভ্রমণ এক গুরুত্বহীন ঘটনা ছিল না, তা ছিল একটি দুর্ভাগা দেশের কৃষ্ণ ভাবনামৃতের প্রথম বীজ বপন। ছিল প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলন আরেকটি দেশে নিয়ে এসেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে ভবিষ্যৎবাণী করে গেছেন যে পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে সংকীর্তন আন্দোলন প্রচারিত হবে, কিন্তু গত কয়েক শত বছরে তার সেই ভবিষ্যৎবাণী ফলপ্রসূ হয়নি। প্রভুপাদ 1965 সালে আমেরিকা পদার্পণ করার পর থেকে মাত্র কয়েক বছরের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে অবিশ্বাস্যভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রতিষ্ঠা করে গেছেন। আর সমস্ত জায়গার মধ্যে এটিই ছিল সবচাইতে অভাবনীয় স্থান। সরকার পরিচালিত ট্যুর প্রোগ্রামে কয়েকদিন মাত্র মস্কোয় থাকার মাধ্যমে তিনি সোভিয়েত রাশিয়ার কৃষ্ণ ভাবনামৃতে বীজ বপন করলেন। তিনি ছিলেন এক সূচের মতো এবং তার সাথে যুক্ত সকলই এবং সবকিছুই ছিল সুতো, যা অচিরেই সেখানে প্রবেশ করবে। প্রফেসর কটবস্কি মন্তব্য করেছিলেন যে একটি পুরনো হোটেলে প্রভুপাদের থাকাটা খুব উৎসাহজনক হবে না, কিন্তু প্রফেসর কটবস্কি জানতেন না যে প্রভুপাদ হচ্ছেন মস্কো অথবা এই জড়জগতের যে কোনো স্থানের অতীত। তিনি সেখানে গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ একজন ঐকান্তিক জীবকে পাঠিয়ে দিয়েছিলেন কৃষ্ণ ভাবনার অমৃতময় পুরস্কার গ্রহণ করতে। সোভিয়েত সরকারের বিরুদ্ধে চক্রান্তমূলক গুপ্তচর বৃত্তির মাধ্যমে তা সম্পূর্ণ হয়নি, তা হয়েছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের উপস্থিতির প্রভাবে এবং শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে আনন্দ দান করার জন্য তার স্বাভাবিক বাসনার প্রভাবে প্রভুপাদের শুদ্ধ বাসনার প্রতিদান স্বরূপ শ্রীকৃষ্ণ তার কাছে একটি ছেলেকে পাঠিয়েছেন এবং সে একটি ছেলের মাধ্যমে তার বাসনা অন্যদের মধ্যে সঞ্চারিত হবে। কোনো কিছুই, এমনকি লৌহ যবনিকা পর্যন্ত কৃষ্ণ ভাবনামৃতের প্রচার প্রতিহত করতে পারে না। আত্মার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা, আর শ্রীকৃষ্ণের ইচ্ছা হচ্ছে তার শুদ্ধ ভক্তের শুদ্ধ ভাবনা চরিতার্থ করা। নাইরোবি, সেপ্টেম্বর 1971। প্রভুপাদ আফ্রিকার প্রচার করতে চেয়েছিলেন। কেনিয়ার ভারতীয় এক আফ্রিকানরা ছিলেন পরস্পরের কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্ত যেহেতু দেহের ভিত্তিতে কোন রকম পার্থক্য নিরূপণ করেন না, তাই প্রভুপাদ বলেছেন যে ভারতীয়দের কর্তব্য হচ্ছে তাদের আধ্যাত্মিক সংস্কৃতি আফ্রিকানদের সাথে ভাগ করে নেওয়া। আফ্রিকার প্রভুপাদের জিবিসি প্রতিনিধি ছিলেন ব্রহ্মানন্দ স্বামী। খুব সাবধানতার সাথে তিনি ব্রহ্মানন্দকে বুঝিয়েছিলেন যে আফ্রিকায় তার প্রথম কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত দান করা। তুরস্কে এবং পাকিস্তানে কতগুলি খারাপ অভিজ্ঞতা লাভের ফলে ব্রহ্মানন্দ নাইরোবিতে জনসাধারণের মধ্যে কীর্তন অনুষ্ঠান করতে অনিচ্ছুক ছিলেন। আর তাছাড়া আফ্রিকার লোকেরা সাধারণত সোয়াহিলি ভাষায় কথা বলে।
সাংস্কৃতিক দিক দিয়ে তারা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং সাধারণত তারা এত গরিব ছিল যে বই কেনার ক্ষমতা তাদের ছিল না। তাই ব্রহ্মানন্দ ঠিক করে উঠতে পারেনি কিভাবে তাদের কাছে প্রচার করা যায়। ভারতীয়দের কাছে যাওয়াটা ছিল সহজ এবং স্বাভাবিক, কিন্তু গৌবাদ ওকে ওকে চেয়েছিলেন ওকে আফ্রিকা আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ এক দেশ থেকে আরেক দেশের মধ্যে গিয়ে কিভাবে প্রচার করছে। অপরিচিত জায়গা, জানে না কাউকে, চেনে না কাউকে। সব থেকে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে প্রভুপাদ যাওয়ার আগেই সমস্ত কিছু ভগবান ব্যবস্থা করে রেখেছে। 3 দিনের জন্য প্রভুপাদ রাশি গিয়েছে, ওখানেও বীজ বপন করে আসছে। কারণ আমরা বছরকে বছর চলে যাচ্ছে, কাউকে পাচ্ছি না কি বলবো প্রচার করার জন্য। এখান থেকে আমাদের শিখতে হবে প্রভুপাদের প্রচার করার টেকনিক। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা এখানে শেষ করবো তাহলে। মঞ্চা কল্পতরু কৃপা সিন্ধু ভ্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো